নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকের সাফ কথাতে আমার সাথে থাকবেন অন্যান্য দিনের মতন অতিথিরা। তবে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটার শুরুতে একটু ব্রিফ বা আভাস আপনাদের দিয়ে রাখবো, যেখানে ২৬ অর্থাৎ বছর ঘুরলেই রয়েছে বিধানসভা ভোট। আর এই বিধানসভার ভোটের আগে বাংলা এবং অসম দুই রাজ্যেই একেবারে হাই ভোল্টেজ রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু শেষ হাসি কে হাসবে, শেষ চাল কে দেবে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারণ সাম্প্রতিককালে ঘটে গেছে বেশ কিছু ঘটনা। যদি গতকালকেই দেখি আমরা সংসদের দিকে যদি তাকাই, সেখানে শীতকালীন অধিবেশনে বন্দে মাতরমকে নিয়ে বক্তৃতা রেখেছেন প্রধানমন্ত্রী এবং সেখানে আগাগোড়া কংগ্রেসকে নিশানা খোঁচা প্রধানমন্ত্রীর। অন্যদিকে দাঁড়িয়ে বাংলার যদি কথা বলি, তাহলে বাবরি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে শিরোনামের খবর, যেখানে প্রত্যেক দিনই বাবরি মসজিদের টাকার পরিমাণ পাহাড় বাড়ছে তরতর করে। ঠিক অন্যদিকে একদিকে যখন গীতাপাঠ চলছে ব্রিগেডের বুকে ৫ লক্ষ কণ্ঠে, ঠিক অন্যদিকে বাবরি মসজিদের এই যে শিলান্যাস, সব মিলিয়ে কোন ভোট কোন বাক্সে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন বাংলা জুড়ে। অন্যদিকে তো চলছেই এসআইআর, আর এই এসআইআর আবহে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে বিজেপি এবং কেন্দ্রকে সরাসরি নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই সব নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা, যে শেষ হাসি কে হাসবে। আমাদের সাথে এই মুহূর্তে যেরকমটা জানাচ্ছিলাম যে কি বিষয়ের উপর আলোচনা হচ্ছে, এবার বলবো যে কারা কারা থাকছেন আজকের আলোচনার মধ্যে। স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। আমি আনোয়ার তাকে স্বাগত জানাবো। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্টুডিওতে আইনজীবী সুব্রজ্যোতি সরকার। সুব্রতাকেও আমি স্বাগত জানাবো। ঠিক একই সঙ্গে ভার্চুয়ালি আমার সাথে জুড়ে গেছেন এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে শ্যামল ভট্টাচার্য। শ্যামলদাকে জানাবো স্বাগত। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে থাকবেন অশোক সরকার, বাংলা থেকে তিনি জুড়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যে। এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ, সেখান থেকে যদিও কোনো অতিথি আমরা পাইনি, কিন্তু মুর্শিদাবাদের এই মুহূর্তের পরিবেশটা কিরকম রয়েছে সেটা তুলে ধরবে শান্তনু। এই মুহূর্তে শান্তনু জুড়ে গেছে আমার সাথে। তাই সবাইকে নিয়ে আমি শুরু করবো আজকের এই আলোচনা এবং আলোচনার শুরুতেই আমি একটু যাব আনোয়ারদার রয়েছেন আমার সাথে। আনোয়ারদার, যদি সাম্প্রতিককালে পরিবেশ বা পরিস্থিতি যদি দেখি, কেন্দ্র থেকে শুরু করে রাজ্য একেবারে উত্তপ্ত রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই যে বন্দে মাতরম থেকে শুরু করে এসআইআর, কি হবে শেষ মুহূর্তে আলটিমেট, মানে দুটো রাজ্যেই যদি বলি, কোথাও গিয়ে কি হাতিয়ার এখন বর্তমানে ভোটার লিস্টের এই ঝাড়াই বাছাই? এগুলা দেখেন, এসআইআর আর এগুলা তো গভর্নমেন্ট করে না, এটা তো করেছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনটা গভর্নমেন্টের উপরে দায়ভার দিলে কি করে চলবে? এটা পুরো রাজনৈতিকভাবে ইয়ে করতেছে, আর কিছু নেই এটার মধ্যে। মানে ইলেকশন কমিশনের কাজকেই মানে বর্তমানে সেটা রাজনীতির রং হিসেবে চড়ানো হচ্ছে এবং যার কারণে কি উত্তপ্ত। না, ইলেকশন কমিশন তো রাজনীতির দলই না, ওরা ইন্ডিপেন্ডেন্ট একটা সংস্থা। কিন্তু রাজনীতি কি করে ইলেকশন কমিশন কোনো রাজনীতি করতে আমি দেখিনি। এখন বর্তমান যেগুলো লোকে বলছে যে এমনি আননেসেসারি কথাগুলো বলছে। এসআইআর যেটা জেনুইন জিনিস, এখানে বেঙ্গলে আগে থেকে আমরা দেখতাম বেঙ্গলে কোনো ইলেকশন নাই, যার মুলুক তার চালাচ্ছিল। তো এখন যে বাবরি মসজিদ বানাচ্ছে যিনি, ওনার চেহারাতে বোঝাই যায় না যে কোন ধরনের মুসলিম মানুষ। যদি ওরা নমাজি ৫ ওয়াক্ত নমাজি হইতে বুঝলাম মনে, চেহারাপাতি দাড়ি, লম্বা দাড়ি, টুপি লাগাইছে, তাহলে কতক্ষণ আমি মানলাম না ও সত্যিকার ও নমাজি পড়ে না ভালো করে। আমার মনে হচ্ছে চেহারা দেখে বুঝতে পারছি, হজ টজ কিছু তো করে নেই উনি। আমি ওনার চেহারা দেখে আমি বলছি, মানুষ ধর্ম নিয়ে যে হুমায়ুন কবির যে উনি এই বাবরি মসজিদ বানানোর জন্য অযোধ্যায় যাওয়ার কথা ছিল, ওইখানে কি পলিটিক্স করতে গেলে যাচ্ছেন উনি, ইলেকশন পলিটিক্স করতেছেন। গত ইলেকশনে আমি দেখলাম যে আরেকটা বন্ড বাইরে ছিল, কি সিদ্দিকি, ও তো এমএলএ হয়ে গেল এই পলিটিক্স করিয়ে। এইবার এই যে পরিস্থিতি হুমায়ুন কবির করছে, সেই পলিটিক্স করতেছে। তো এই পলিটিক্সগুলো নিয়ে নিরীহ মানুষদেরকে হয়রানি করা হয়, বাস্তবায়তে ওদের নিজের স্বার্থের লাগি করতেছে। তো বাবরি মসজিদ নিজের স্বার্থের জন্য করলেন হুমায়ুন, আপনি মানে তেমনটাই বলতে চাইছেন? আমি আসবো, আমি এই আলোচনাতে আসবো। আমি একটু শান্তনুর কাছে যাবো। শান্তনু, একেবারে শুরু থেকেই বাবরি নিয়েই উঠলো আজকের আলোচনা। যদিও আজকের এই টপিকের মধ্যে তুমি আশা করি জানো যে আমরা অনেক কিছু রেখেছি, কিন্তু তারই মধ্যে যেহেতু বাবরি এই মুহূর্তে উঠে আসলো, সেখানে তোমার কাছে যেতেই হয় যে নিজের স্বার্থ চরিতার্থ করতেই হুমায়ুনের এই বাবরি, যেমনটা প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর বলছিলেন। শান্তনু,
দেখো আনোয়ার বাবু, যেটা কথা যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই তাদের এই বাবরি মসজিদ, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কেউ যদি 4 লক্ষ 5 লক্ষ মানুষকে নিয়ে আসতে পারে, তাহলে সে রাজনৈতিক দিক থেকে অনেকটাই স্ট্রং, এ কথাই বলা যেতে পারে। কারণ এখনো পর্যন্ত অন্তত পশ্চিমবাংলার রাজনীতিতে হঠাৎ করে কয়েকদিনের স্লোগানে এত মানুষ আনা কিন্তু কখনোই সম্ভব না। এবারে মানুষের সমস্যা 12 নম্বর জাতীয় সড়ক বন্ধ, এই সমস্তগুলো রয়েছে, কিন্তু এত লোক তিনি এনেছেন, এই লোকটা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তত 1% কনভার্ট করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনি কেল্লা ফতে করে দেবেন। কারণ প্রথম থেকে মানে প্রায় 1 বছর থেকে তিনি বলে আসছেন যে আমার হাতে লোক রয়েছে, আমি যখন লোক নিয়ে রাস্তায় নামবো তখন কয়েক লক্ষ লোক আমার সঙ্গে থাকবে। এটা প্রথমে আমরা মনে করছিলাম যে না, হয়তো ফাঁকা আওয়াজ হতে পারে, এত লোক আনা তার পক্ষে হয়তো সম্ভব নয়, হয়তো 50,000 60,000 লোক সে আনতে পারে, তার থেকে বেশি সে লোক আনতে পারবে না। কিন্তু সেই জায়গায় সে চালটা এমন খেললো, বাবরি মসজিদ এই নামটার সঙ্গে মুসলিম সমাজের মানুষরা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, আর মসজিদ তার সঙ্গে বাবরি, কারণ মসজিদ তো অনেক জায়গায় হচ্ছে, অন্তত যেখানে মসজিদ হচ্ছে তার আশেপাশে যদি আমি ঘুরে দেখি 8 থেকে 10টা মসজিদ নির্মীয়মান অবস্থার মধ্যে রয়েছে, সেখানে কিন্তু এতটা মাথা চাড়াচাড়ির ব্যাপার নেই। কিন্তু এই বাবরি নামটা তিনি সংযোজিত করে দিয়ে মানুষকে পুরো মাত্রায় টেনে নিলেন। এইবারে প্রশ্ন যে যারা এই ভিড়ে অংশ নিলেন, এই যে 2 লক্ষ 3 লক্ষ মানুষ, এরা কি আদেতেও হুমায়ুন কবিরকে ভালোবেসে সেখানে এসেছে নাকি বাবরি মসজিদকে ভালোবেসে এসেছে? এবং একটা কথাই বলা যায়, প্রায় 70 থেকে 80% মানুষ যারা বলছে আমরা বাবরি মসজিদের জন্যই এখানে এসেছি, আমরা কিন্তু কোনো রাজনীতি করতে আসিনি, যে কারণে তবে কোথাও কি একটা 26-এর একটা সেন্টিমেন্ট এখানে কাজ করছে এই বাবরি নামটার সঙ্গে। আমি শান্তনু আসবো তোমার কাছে, আমার সাথে এই মুহূর্তে কংগ্রেসের থেকে জুড়ে গেছেন ইতিমধ্যে শ্যামল ভট্টাচার্য রয়েছেন। শ্যামল দা, এই যে বাংলার যদি আমরা ছবি দেখি, বর্তমানে বাবরি বা গীতা পাঠ সবকিছু নিয়ে উত্তাল রয়েছে, তারই সাথে একের পর এক বিজেপিকে অন্যদিক থেকে খোঁচা মমতার, এই যে পরিস্থিতি, ওভারঅল যে সিচুয়েশন চলছে, শ্যামল দার প্রতিক্রিয়া। বাবরি নিয়ে কথা বলার আগে আপনাদের সবাইকে নমস্কার। এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে আপনাদের মতো আরো কিছু মিডিয়া গোষ্ঠীর উদ্যোগটা নেওয়া উচিত। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাইছিলাম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বাবরি কিংবা গীতা পাঠ, পশ্চিমবঙ্গ কিংবা আসামের নির্বাচন, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় আজকে মানুষের অহংকার, বিশ্বাস, ভালোবাসার জায়গা বন্দে মাতরম, এই জায়গাটা নিয়ে আজ কথা বলা দরকার। আপনাদের কথাগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু অবশ্যই রয়েছে। আমি বলছিলাম ম্যাডাম এই কথাটাই। আমার দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যতম মনীষী, যার গানটা এই দেশের মানুষ বুকে নিয়ে বঙ্গভঙ্গ আন্দোলনটাকে চালিয়ে গিয়েছিলেন 1905 সালে, যে গানটা রবি ঠাকুরের কণ্ঠে প্রথম এই দেশের মানুষ শুনেছিল, যে গানটা আমার দেশের মানুষের মনের মাঝে স্বদেশের প্রতি এক অপূর্ব ভালোবাসার জন্ম দিয়েছিল, সেই গানের মহান স্রষ্টাকে যখন আমার দেশের আজকের প্রধানমন্ত্রী ঠাট্টা করে বঙ্কিম দা কিংবা বঙ্কিম বাবু বলতে পারেন, আমার মনে হয় আমি ঠাট্টাই বলছি, আমি ওই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী এত বড় একটা ঠাট্টা করতে পারলেন, নাগরিক হিসাবে আমি বঙ্কিমচন্দ্রের স্মৃতির কাছে ক্ষমা চেয়েছি, আমার দলের কাছ থেকেও ক্ষমা চাইছি আমরা, যে আজকে 150 বছর বাদে এই গানের স্রষ্টাকে শুনতে হচ্ছে,
এই আলোচনা যে হচ্ছে সেটার উদ্যোগকে আগে আপনি স্বাগত জানান। এই যে উদ্যোগটা যে হচ্ছে আজ উদ্যোগটাকে স্বাগত জানিয়েছি। আপনি প্রথমে এটা স্বাগত জানান। আপনি কথাটা আগে শুনুন, বিষয়টা ধরুন, আপনার কথাটা যদি আগে শুনেছি। নরেন্দ্র মোদী ভারতবর্ষের আগে প্রধানমন্ত্রী কথা নরেন্দ্র শুনুন মোদী স্যার। যদি উনাকে নরেন্দ্র দা বলে সম্বোধন মোদী করতে, নয়, আমার সেটা কাছে হচ্ছে কি একটা, প্রধানমন্ত্রী। সেটা আন্তরিকতা ব্যক্তি হলে পরিচয়, তত গুরুত্ব সেটাকে থাকতো আপনি না। ছোট করে কেন দেখছেন? প্রধানমন্ত্রী বলেন, সেটাকে আপনি কেন ছোট করে দেখছেন? তাহলে কালকে যদি আপনার শাসন আমলে কবার কালকে যদি কেউ হ্যাঁ আপনি এই শুনুন বিষয়, স্যার, এই উক্তি, আপনি এই কথা বিষয়টি শুনুন। নিয়ে আপনি কবার আলোচনা করেছে আপনার সরকার, সেটা আপনি বলুন না একবার। সরকারের কথা বাদ দিন, যে কথাটা বলতে আরে চাইছি আপনি তো সেটা সরকারের হলো, কথা বলছেন, আবার আপনি প্রধানমন্ত্রীর কথা, যখন আমার দেশের আপনি তো সরকার প্রধানমন্ত্রীর কথা বলছেন। রাজ্যসভাতেও গানটাকে ব্যান্ড করেছিল। আপনি ম্যাচিউরলি যে কথা জয় হিন্দ বলুন, বন্দে মাতরম আপনি রাজ্যসভায় বলা রেসপন্সটা যাবে না। ম্যাচিউরলি দিন। এই আপনি অন্যায়গুলো আপনারা নিয়ে যদি আগে সরকারে ভাবা যখন উচিত। ছিলেন তখন অন্যায়কে সংসদে আগে এই ভাবুন। বিষয়টা কবার আলোচনা হয়েছে অন্যায়কে সেটা কখনো আপনারা কেন নষ্ট বলছেন করবেন না? না। এই এই আলোচনা মুহূর্তে আজকে কে তৃণমূলের করছে? থেকে সেই অশোক কথাটাই দাও বলুন। চলে গেছেন আমার সাথে, অশোকদের যেটা প্রতিক্রিয়া অন্যায় হলো কিনা, এটা অন্যায় আপনারা কিনা কয়বার সেটা আলোচনা বলুন। করেছেন সেটা প্রধানমন্ত্রী বলুন না, কথাটা কেন বলবেন? সেটা বলুন না, আপনারা কেন কয়বার বলবেন আলোচনা তিনি? করেছেন? কেন এই বর্তমান বলবেন? সরকার তো উদ্যোগ নিয়েছে আজকে সংসদে এই বিষয়টা আমার মনে উত্থাপন হয় করা, এই সরকারটা আলোচনা করা, শুধু সেটাকে আপনি বাঙালি নয়, ক্রিটিসাইজ না করে এটাকে ভারতবাসীর আগে অস্মিতায় আপনি অহংকারে অ্যাপ্রিশিয়েট আঘাত করুন করেছে। যে ধন্যবাদ ভারত আমাদের সরকারকে যে অস্মিতায় আজ অহংকার, এত বড় ভালোবাসার ভারতবর্ষের জায়গা সর্বোচ্চ করলে প্ল্যাটফর্মে কে এই বিষয়টা দেশের আলোচনা মানুষটাকে হচ্ছে, কখনো সেটা বাদ না করবে করে না। আপনি এই প্রথমেই কথাটা আগে বুঝুন। নেগেটিভ থিংকিং নিয়ে আসেন। আগে বুঝুন। প্রধানমন্ত্রীর যে বক্তব্য এই মুহূর্তে, মোদী নয়। গতকালকে সংসদে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন প্রধানমন্ত্রী, আমি একবার শোনাবো সেই বক্তব্য এই মুহূর্তে। শোনান। ये भूमि मेरी माता है और मैं पृथ्वी का पुत्र हूं। आदरणीय अध्यक्ष जी, यही वो विचार है जिसको प्रभु श्री राम ने भी लंका के वैभव को छोड़ते हुए कहा था, जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। वंदे मातरम यही महान सांस्कृतिक परंपरा का एक आधुनिक अवतार है। वंदे मातरम हमारे लिए सिर्फ स्मरण करने का काल नहीं, एक नई ऊर्जा, नई प्रेरणा का लेने का काल बन जाए और हम उसके लिए प्रति समर्पित होते चले। और मैंने पहले कहा, हम लोगों पर तो कर्ज है वंदे मातरम का, वही वंदे मातरम है जिसने वो रास्ता बनाया जिस रास्ते से हम यहां पहुंचे हैं, और इसलिए हमारा कर्ज बनता है। কংগ্রেসকে খোঁচা দেওয়া যেটা ये আছে না, भूमि मेरी माता है और मैं पृथ्वी का पुत्र हूं। आदरणीय अध्यक्ष जी, यही वो विचार है जिसको प्रभु श्री राम ने भी लंका के वैभव को छोड़ते हुए कहा কেন্দ্র করে আমি যেমনটা শোনাচ্ছিলাম, এর পাশাপাশি আরো বেশ কিছু বক্তব্য উঠে এসেছে, আমি শোনাবো সেই বক্তব্য যেমনটা বলছিলেন সুব্রতা। আমি বলছিলাম কি, দেখুন উনি যা বক্তব্য রাখলেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উনি দা বলেছেন, সেটা একটা আবেগিক মুহূর্ত। একটা সংসদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী, উনি সাডেনলি যখন বলেছেন, সেটা একটা আবেগ ঘন একটা মন্তব্য। সেটাকে ধরে এই সব আলোচনা সমালোচনা না করে প্রথমে আপনি বলুন যে এত বড় প্ল্যাটফর্মে আজ বন্দে মাতরম নিয়ে চর্চা হচ্ছে, 150 বছর পূর্তি হয়েছে, সেটা আপনি প্রথমে অ্যাপ্রিশিয়েট করুন। কারণ আপনাদের গভর্নমেন্ট বাঙালি হিন্দুদেরকে কতটুকু কি পজিশন দিয়েছে সেটা আপনারা জানেন, আপনারা ভালো করে জানেন। শুনুন, আপনাদের সরকার, কেন্দ্রীয় সরকার কতজন কাকে কি বলেছে, আমরা সবাই, আমরা ভারতবর্ষের যতজন আসামে, ত্রিপুরা, বঙ্গবাসী হিন্দু মানুষ আমরা দেখেছি, আপনারা কতটুকু ভাওতাবাজি করেছেন আমাদের আবেগের সাথে, সেটা বলে লাভ নেই। সেটা যদি উঠাই আমাদের শো কমপ্লিট হয়ে যাবে। আমি বলছি আপনাদের কংগ্রেস যদি আজকে স্বাধীনতার লড়াইটা না করতো, 42-এর ভারত ছাড়ো আন্দোলন, প্রণব বাবুকে আপনারা কি সম্মান দিয়েছে আপনার দল? প্রণব বাবুকে আপনার দল কি সম্মান দিয়েছে? রাষ্ট্রপতি মানে উনি প্রধানমন্ত্রী হওয়া সবচেয়ে ভালো যোগ্য ব্যক্তি ছিলেন। উনাকে আমি একটু অশোকদার থেকে একটু প্রতিক্রিয়া নেব। অশোকদা, বন্দে মাতরমকে কেন্দ্র করে মোদির যে বক্তব্য সংসদে উঠে এসেছে, একদিকে কংগ্রেসকে তিনি জানাচ্ছেন যে কংগ্রেস এই গান বা এই সঙ্গীতকে কেটে ছোট করেছে, অনেক পংক্তি বাদ দিয়েছে, সে ব্যাপারে কি প্রতিক্রিয়া?
প্রথমেই আমি নিউজ লাইভ বাংলাকে যারা রয়েছেন তাদেরকে আমি প্রথমেই অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন বলেন, এবং যারা এই মুহূর্তে লাইভে রয়েছে তাদেরকেও আমি বলছি আপনারাও অভিনন্দন পাওয়ার যোগ্য, যেহেতু আজকে আপনারা এই বিতর্কে যোগদান করেছেন। তো কালকের ঘটনাটা নিয়ে আমি প্রথমেই বলবো যে চায়ের আড্ডায় চলে এলো বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র হয়ে গেল বঙ্কিম দা। মনে হচ্ছে প্রধানমন্ত্রীর খুব ছোটবেলার বন্ধু কোনো একটা চায়ের আড্ডায় বসে আলোচনা করছে, যার বয়স আজকে হতো 187 বছর। তো এবং মাস্টারদাকে তো মজিদ মাস্টারের মতন মাস্টার বানিয়ে দিয়েছে, মাস্টার সূর্য, এরকম একটা ব্যাপার স্যাপার। অ্যাকচুয়ালি বাংলার কালচার সম্বন্ধে কিছুই জানে না এবং ভারতবর্ষের কালচার সম্বন্ধেও এরা খুব একটা জানে না। ন্যাচারালি সেইভাবেই বক্তব্য রেখেছে। আপনাদের দল, আমি জানি না আপনি হয়তো আমার মনে হয় না এরা দেশে আপনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, আপনাদের দলই হচ্ছে গিয়ে বেঙ্গলের হতে পারে না, পুরোটাই নেগেটিভ মূল হচ্ছে আপনারা। একটা প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে বলছে বঙ্কিম দা, যা ভাবা যায় না। কিছুদিন আগে যেমন দিদি ও দিদি ও দিদি করেছিল, এখন দাদা দাদা করছে। বক্তব্য শুনুন, এবং বাংলায় ভোট এখন অনেক কিছু বঙ্কিমচন্দ্রকে নিয়ে বলবে, অধীর চৌধুরী কি বলছেন সেটা বলুন। আপনি অধীর বাবুর বক্তব্য শুনুন। ভুলভাল করছে, নিজেরাই বুমেরাং হয়ে যাবে আর কি। প্রাক্তন কংগ্রেসের 10% ভোট তো পাবে না, অর্থাৎ 30টাও হবে না, বিরোধী দলনেতাও থাকবে না, বিরোধী দলের তকমাও পাবে না। শুনুন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই আমার প্রতিক্রিয়া। কি সরকার চালাচ্ছে বেঙ্গলে সরকার বলে কিছু নেই তো, ওর কিছু নেই, আমি একমত ওনার সাথে। কিছু সরকার বলে এটা নামের সরকার ছিল, যা মন্ত্রী তাই করতেছে। আপনারা এসআইআর বিরোধিতা করছেন, হতে এসআইআর ব্যাপারটা এসআইআর হলে ওদের ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যাবে, এটাই মেইন। ওদের এই বিষয়টা নিয়ে কিন্তু ওদের ভোটের কালচার সব ধরা পড়ে যাবে। সিনিয়র অ্যাডভোকেট গিয়ে বলছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই এসআইআর করানোর জন্য। কি করলে এই 15 বছর কি করলো আপনারা? কি করেছেন? আজকে তো শাসনে আসেননি আপনি। বেঙ্গলের সাথে আসামের তুলনা করুন। আজ আসাম কতটুকু এগিয়ে, আজ বেঙ্গল কতটুকু পিছিয়ে। আজ আসামের যুবকদের কর্মসংস্থানের জন্য আপনি দেখেন, আসামে আসে আপনি দেখে যান কি হয়েছে, দেখুন কি আছে আপনাদের। দেখুন আমাদের এখানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এই 10 বছরের গভর্নমেন্ট কি করেছে আসাম, আপনারা দেখে যান এসে। আপনারা দেখুন বেঙ্গলকে কি করেছে। যে লোকগুলো আছে এই হিন্দু বাঙালি মুসলমান বাঙালিরা কারা, 20 লাখ লোক আসলে হিন্দু বাঙালির পলিটিক্স এসব শেষ, এসব দিন চলে গেছে, এসব দিন চলে গেছে। এই রুটিয়া শেখা চলবে না দাদা, এই টপিক শেষ। আপনারা যে ভাবছেন আজ এর জন্য আপনাদের দলেরই সাংসদ, প্রাক্তন সাংসদ অধীর বাবু কি বলছেন বর্তমান বেঙ্গলের কি পদক্ষেপ থাকবে যেখানে বাংলাতে কোনো সরকার নেই, যে অভিযোগ করছে আপনাদের যে অবস্থা আছে দেখেন তো, আর কতদিন পরে 26-এর মেয়ের পরে দেখবেন আপনাদের অবস্থা কি হয়। হাতে নিয়ে বলুন অশোক দা, আপনার আওয়াজ আসছে না। আমি একটা কথা বলতে বুঝলাম না কি বলছে ওনারা, বলুন অশোক দা। অশোক দা, বাংলায় এনআরসি হোক বা এসআইআর হোক, কোনো কিছুই মানা হবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই বক্তব্য উঠে এসেছে, আমরা শুনেছি। কি বলবেন? উনি না মানার কে? একদমই তাই, একদমই তাই। আমরা প্রথম দিন থেকে বিরোধিতা করছি। আপনারা কে না মানার? বিরোধিতা করব। এটা কি কেন্দ্রীয় সরকারের যে চিন্তা ভাবনা যে বাংলা থেকে রোহিঙ্গা একটা নতুন কথা করে দিয়েছে, রোহিঙ্গা আমাদের বিরোধী দলনেতা বলছে 1.5 কোটি 2 কোটি, যে যা পারছে ফিগার বলে যাচ্ছে। টোটাল রোহিঙ্গা কত আছে সারা পৃথিবীতে সেটা সুপ্রিম কোর্টে অবজারভেশন হচ্ছে। সুপ্রিম কোর্ট বলে দিল যা খুশি তাই পাগলের মতন বলে যাচ্ছে। তাদেরকে তারা, আর যদি এসে থাকে বাংলাদেশ থেকে কেউ, তারা এসছে কিভাবে, বাংলাদেশ থেকে আসছে কিভাবে? সেখানে তো রয়েছে সবার আগে তো স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের হোম মিনিস্টারের পদত্যাগ করা উচিত। তার ডিপার্টমেন্ট ফেল হচ্ছে কি বলে, তাহলে বাংলাদেশিরা ঢুকছে কি করে? যদি ওনাদের কথা মতো বাংলাদেশি এসেই থাকে তাহলে ঢুকছে কি করে? ওখানে তো বিএসএফ পাহারায় রয়েছে। তাহলে তো সবার আগে উচিত আমাদের অমিত শাহের পদত্যাগ করা। ঠিক কোচবিহারের বুকে দাঁড়িয়ে কি বললেন আমি শোনাবো একটু। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। তোমাদের ভিক্ষে আমরা চাই না,
আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। আসাম থেকে নোটিশ পাঠান, আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে, আলিপুরদুয়ারের লোককে। ডাউন করব একটু। আসাম থেকে নোটিশ পাঠান এবং তার সঙ্গে এই যে এসআইআর এর বিরোধিতায় আমি জানতে চাইবো সুব্রতা এবং আনোয়ারদা। শুনুন, আমি একটা মিনিট আমি বলছি একটা জিনিস। মমতা ব্যানার্জি ভাবছেন পশ্চিমবঙ্গ হয়তো ভারতবর্ষের নিয়ম আইন কানুন, ভারতবর্ষের আইন আদালতের বাইরে, উনি যেভাবে বলছেন, কারণ সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি করছে, এটা হচ্ছে কি ইলেকশন কমিশন করছে, সেটাকে আমাদেরকে লিগ্যাল অ্যাসপেক্ট থেকে বুঝতে হবে। আপনি একটু আগে বললেন নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, এখন বলছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না, এটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা ইন্ডিপেন্ডেন্ট বডি, জানেন বডি। আই স্ট্যান্ড কারেক্টেড যদি আমি ভুল বলে থাকি, ইট ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি constituted by the act of parliament. আজকে আর ইন্ডিপেন্ডেন্ট বডি নেই। কেন নেই? আপনাদের স্বার্থে আঘাত হয়ে গেছে বলে নেই। আর যদি আপনাদের সরকার যখন ছিল সেটা ঠিক ছিল, আপনাদের সরকার যখন ছিল তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ ভেরি গুড। যে মুহূর্তে আপনাদের স্বার্থে আঘাত আছে সেই মুহূর্তে আপনারা বলছেন কি আমরা ইলেকশন কমিশন মানব। আপনারা কি ভারতবর্ষের আইন কানুনের উপরে নাকি? আপনারা কি ভারতবর্ষের আইন কানুনের উপরে নাকি? আমি অশোকদার থেকে একটু উত্তর জানতে চাইব। অশোকদা, তৃণমূলের হয়ে আপনি রয়েছেন, একটা লোক হয়ে গেছে। আমি বলবো অধীর বাবুর বক্তব্য শুনবেন, তৃণমূলকে কি বলে অধীর বাবুর বক্তব্য শুনবেন। কেন বাদ দিব? এটাই তো হচ্ছে আপনাদের আসল পরিচয়, এটাই তো হচ্ছে আপনাদের আসল পরিচয়। আপনারা নিজেদের দলের নিজে মানেন না। কখনোই মানে নিরপেক্ষ বলা যাচ্ছে না। কেন আপনারা অধীর বাবুর বক্তব্য বলুন। কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন কমিশন পিছিয়ে থাকবে যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করছে। সবথেকে বড় কথা, বেঙ্গলে এবং সারা ভারতবর্ষে যেভাবে বিএলও মারা গেল, এক মাসের মধ্যে একটা ভারতবর্ষের পুরো আমূল পরিবর্তন করতে চায়, যেটা অসম্ভব। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বলেই আজকে ডেটটা বাড়লো। সেই নোটবন্দির মতন খেলা, যখন ইচ্ছা পাগলের মতন যা ইচ্ছা বলে যাচ্ছে করে যাচ্ছে। এক মাসের মধ্যে একটা ভারতবর্ষের চরিত্র পাল্টে দেবে। সুপ্রিম কোর্ট গেছিলেন, সেটা কখনো হয়? সেটা হয়নি। আপনাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো হয়নি। আপনাদের কল্যাণ বাবু এগুলো দায় কে নেবে? গেছে আপনাদের আপনারা ক্ষমতায় টিকে থাকার জন্য আপনারা যা বাবরি মসজিদ বলুন আর 5 লক্ষ মানুষের বেঙ্গলে কংগ্রেসের কত সিট আছে আপনি সেটা বলুন। আমি একটু জানাবো প্রত্যেককে, কারণ সময় একটা ছোট্ট বিরতি, একটা বিরতি নিতে হবে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। একদিকে গীতা পাঠ, অন্যদিকে বন্দে মাতরম, ঠিক তার পাশাপাশি বাবরি মসজিদ। এই যে টানাটানি চলছে বর্তমানে বাংলা থেকে শুরু করে দিল্লি বা আসাম, বিভিন্ন প্রান্তের যে ছবিটা এখন ধরা দিচ্ছে, তাতে করে শেষ হাসি কে হাসবে বা লাভের গুড় কে খাবে বলুন তো? সেটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আমি আবারও ফিরে যাবো আলোচনার মধ্যে, যেখানে শান্তনু, আমি একটু শান্তনুর কাছে যাবো। শান্তনু, তুমি যেমনটা বলছিলে যে মুর্শিদাবাদের বুকে এই যে হুমায়ুনের কথাতে এত এত লোক জড়ো হয়ে যাওয়া, 2 কোটি টাকা এখনো পর্যন্ত জমা পড়েছে, একটা বিশাল বড় কিছু তিনি করে দেখালেন বা দেখাচ্ছেন তার গ্যাদারিং এর মধ্য দিয়ে, আমরা যেটা বুঝতে পারছি। কি হতে চলেছে তার এই যে দল গঠনেরও একটা পরিকল্পনা রয়েছে তৃণমূল এবং বিজেপির এগেইনস্টে, কি হবে বলে মনে হচ্ছে বাংলার পরিবেশ? দেখো, বাংলা জুড়ে যেটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ধর্মীয় রাজনীতি। ধর্মীয় রাজনীতিটা একটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষ আর ভাবার জায়গায় নেই যে তাদের রাস্তাঘাট, তাদের বিদ্যুৎ, তাদের কি বলবো জলের ব্যবস্থা, এই সমস্ত মানুষ আর ভাবছে না। এই জায়গা থেকে তুমি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বন্দে মাতরম, যেটাকে নিয়ে আমরা ভাবনা চিন্তাকে আনছি, অর্থাৎ সেই প্রাচীন সময়ের কিছু দৃষ্টি আমাকে ঘোরানোর চেষ্টা করছি। বর্তমান যুগ কি হচ্ছে ভুলে যাক, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আজকে যারা বন্দে মাতরমের কথা নতুন করে তুলছে, আজকে যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে মাথা গলাচ্ছে, তাদেরই যদি পেছনের ব্যাকগ্রাউন্ড দেখো, তুমি দেখবে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বাঁচানোর জন্য একটা কাজ করেনি।
সেটা কংগ্রেসের দিক থেকেও যদি তুমি দেখো, সেটা বিজেপির দিক থেকেও যদি তুমি দেখো, যদি তৃণমূল কংগ্রেস বর্তমান সময়ে যারা রয়েছে তারাও করেনি। আমি তিন অনেকেই জানে প্রতিনিধি না থেকে যে প্রতিক্রিয়া নেব। তিনজনই রয়েছেন, বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল, তিনজনের থেকে আমি এই প্রতিক্রিয়া নেব। শান্তনু যেমনটা বলছিলে, একেবারেই অনেকেই জানে না যে বাংলায় কোথায় কোথায় রয়েছে। এখানে এতগুলো গেস্ট রয়েছে, একজন বলতে পারবে না যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি ঠিক কোন কোন জায়গায় বাংলায় রয়েছে। তাদের ক্ষেত্রে বলা মুশকিল। যাই হোক, তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, মুর্শিদাবাদের লালগোলায়, যেখানে লালগোলা কালীবাড়ি এবং বিতর্কিত জায়গা আছে, কিন্তু সেখান থেকেই বন্দে মাতরম ধ্বনি উচ্চারিত হয়েছিল। আজকে এত বছর পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা মনে পড়লাম, কিন্তু বিগত সময় বাবার হলো আবার জ্বর, সারিলে ঔষধে, এটা শিখিয়েছিল কারা? কোন দল ছিল সেই সময়? যারা আজকে বাবরি নিয়ে কথা বলছে, তাদের কাছ থেকে বাবার হলো আর আবার জল, সারিলে ঔষধে, তাদের বংশ পরম্পরায় চিত্র পড়তে হয়েছে বর্তমান সময়ের ছাত্রছাত্রীদের। এখনো আমরা শিবাজিকে চিনি না, আমরা ক্ষুদিরামকে চিনি না। একজন বলতে পারবে না ক্ষুদিরামের বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার বংশ পরিচয় কি। শিবাজি নিয়ে ঠিক একই অবস্থা, ঝাঁসির রানী তাকে নিয়েও ঠিক একই অবস্থা। কারণ ক্রমাগত হারে পঙ্গু করা হয়েছে বর্তমান যে কি বলবো ছাত্র সমাজ, তাদের আমি আসবো ভবিষ্যতে এদের নাম শান্তনু তারা আসবো, ভুলে একে যায়। একে আসবো। আমি একটু কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। শ্যামলদা, আমি যে কথাটা বলতে চাইছিলাম ম্যাডাম, যেদিন 1905 সাল থেকে প্রথম যখন এই বন্দে মাতরম গানটাকে নিয়ে মানুষ পথে নামে বাংলা ভাগের বিরোধিতা করে, তারপর থেকে সময় গড়িয়েছে এই গানটা এই দেশের জাতীয় কংগ্রেসের কণ্ঠে উচ্চারিত হতে হতে কোটি কোটি ভারতীয়ের মনের মাঝে গেঁথে গেছে। 1942-এ যখন ভারত ছাড়ো আন্দোলন হয়, সেদিন ব্রিটিশের বিরুদ্ধে এই গানটাকে হাতিয়ার করেই আমার দেশের জাতীয় কংগ্রেস কোটি কোটি মানুষকে নিয়ে লড়াই করেছে। কেউ যদি বলেন যে কংগ্রেস এই গানটাকে সম্মান করেনি, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মনে রাখেনি, একটা ভুল কথা। কংগ্রেসের হৃদয়ে আছেন, হৃদয়ে থাকবেন। আপনি বলুন ওনার স্মৃতিতে আপনাদের সরকার কি কাজ করেছে। আমি সাংবাদিক দাদা যে প্রশ্ন সেটা আপনার উপরে প্রেস করলাম, আপনাদের সরকার কি করেছে? বন্দে মাতরম শব্দটা আমি রাজনীতির কথা বাদ দিতে চাইছি। আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে সরকার কি করলো? বাঙালির অহংকারে আপনারা তো একদিন ছিলেন না সরকারে, আপনারা তো বহুত লম্বা টেনিউরে ছিলেন, আপনারা কি করেছেন সরকারের কথা বলছি না তো, তা কার কথা বলছেন? কি করেছেন আপনারা? দেখেন এই 70 বছর স্মৃতি রক্ষা কে করবে? দলের জনক যিনি, আরে ওনার স্মৃতি কে রক্ষা করবে? আপনি কি কথা বলছেন? জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় ছিলেন। অশোক, আমার একই প্রশ্ন থাকবে আপনার কাছেও, যে শান্তনুদা যেমনটা তুলে ধরছিল যে এই বঙ্কিমকে কেন্দ্র করে কতটা সরকার করেছে তৃণমূল। অশোক দা, কাজী বঙ্কিম বাবু আমাদের হৃদয়ে নয়, আপনি তো সফটলি সেই বিষয়টাই নরেন্দ্র বাবু বলতে পারেন। বঙ্কিমচন্দ্র আছেন এই দেশের মানুষের হৃদয়ে, বাঙালির অহংকার অস্মিতায় আঘাত এই দলটা বিদ্যাসাগরের মতন ব্যক্তিত্বকে যারা যার মূর্তি তাদের কাছ থেকে আমি বঙ্কিম সম্বন্ধে আমাদের অমর শহীদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে মোদি কি জানেন? প্রধানমন্ত্রী বলেছেন আমাদের যারা বাংলায় বিজেপি করছে তারাই তাহলে স্মৃতি রক্ষা আপনারা বলুন, আপনারা স্মৃতি রক্ষায় কি করলেন? আপনারা তো বাঙালি আবেগকে বারবার শান দিয়ে দিতেছেন, আর কেমনে দিতে সেটাই জানেন। এবং যেখানে মিটিংটা হয়েছিল কত টাকা শেষ থেকে বড় কথা হয়েছে সেখানে সেটা আমরা জানতে চাই। আজকে যারা রয়েছে তারা তো কিছুই জানে না। তৃণমূল কংগ্রেস কত টাকা বিভিন্ন রকম তাদের আর্থিক গোছানো রেখেছিল সেটা বলুন, আর সেটা বলুন। তৃণমূল কংগ্রেস কত টাকা খরচ করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি রক্ষার্থে, সেটা আপনি বলবেন না, কারণ জিরো, কারণ জিরো। আপনারা সরকার নির্বাচন আসার আগে আপনাদের একটা টেন্ডেন্সি থাকে যে আপনারা কিভাবে বেঙ্গলি সেন্টিমেন্টকে আপনারা জাতিয়ে তুলে এইভাবে বলবেন। এর জন্য আপনারা এই ছোট জিনিসটাকে ইস্যু বানাচ্ছেন না, যে মোদিজি আপনি বলেছেন দা বলেছেন, দাদা কেন বলেন নাই? এই ছোট ইস্যুকে নিয়ে আপনারা পলিটিক্স করছেন। রাস্তা নাই তো, আপনাদের পলিটিক্স করার রাস্তা শেষ। আজ বেঙ্গলের যুবকরা বাইরে যাচ্ছে, কর্মসংস্থান নেই। বেঙ্গলে কি করেছেন কিছু নেই। আপনারা? আজ বেঙ্গল জিরো। তো আপনি বলুন না কটা ইন্ডাস্ট্রি লাগিয়েছে মমতা সরকার? আপনারা আসেন, একবার এসে দেখেছেন আসামে কি করেছে? আপনি আসামের সাথে তুলনা করে দেখুন। আপনারা তো এত প্রগ্রেসিভ স্টেট, আপনারা আজ বেঙ্গলের বর্তমান কি পরিস্থিতি
সেটা ভারতবর্ষের কোটি কোটি জনসাধারণ জানে। আজ বেঙ্গলের চাকরি নেই, বেঙ্গলের যুবকদের বাইরে রাজ্যে যেতে হচ্ছে, বিজেপি ডেভেলপমেন্টের একটা ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই। আজ সিঙ্গুরে যা উন্নয়ন হওয়ার কথা ছিল, যাতে আজ সিঙ্গুরকে আপনারা ভাগালেন, টাটা গেল কেন, সেগুলো আপনারা পর্যালোচনা করুন। শান্তনু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরে তুমি যে প্রশ্ন তুললে যে কার কি কতটা ভূমিকা রয়েছে, সেই উত্তর আমরা এই আলোচনাতে মনে হয় না, এই আলোচনা কেন আগামী দিনেও হয়তো পাবো না, কারণ একদম অন্য দলের দিকে অভিযোগ ঠেলছে। ঠিক অন্যদিকে যে এসআইআর বাংলা জুড়ে এখন বর্তমানে চলছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ফর্ম ছিঁড়ে ফেললেন কোচবিহারে এবং বললেন যে তিনি মানছেনই না বা মানবেন না। উনাকে মানতে হবে যে আসামের পুলিশ গিয়ে কি করবে, ওনার সবকিছু টানে আনবে, আসামের পুলিশ এই ক্ষমতা আছে, উনি আসাম সম্বন্ধে কি জানেন? না নিয়ে এলে পরে লড়ার মতন কিছু থাকবে না। কারণ আসাম পুলিশকে কিছু বলার আগে আসাম পুলিশকে ভয় করবেন না। এটা মমতা পুলিশ না, এটা মমতা পুলিশ না, যে যার এটা মমতা পুলিশ না, এটা আসাম পুলিশ। অথেন্টিক ইনফরমেশন আছে এর জন্য মমতা দিয়েছে, সেটা মমতা পুলিশ না। সেই বাবরকে আপনাদের মমতা পুলিশের কি মমতা অবস্থা, পুলিশ কোনো নোটিশ না দিয়ে লোকজনকে হ্যারাসমেন্ট করে। মমতা পুলিশ কি করছে সেটা দেখুন। আমি অশোকদার থেকে উত্তর নেব। অশোকদা, এসআইআর ব্যর্থ, আসামে এসআইআর হবে, আরে আসামে এসআইআর হয়নি, আপনি জানেন না, আসামে এসআইআর হয়নি, আপনারা জানেন না। আপনাকে আমি ইনফরমেশন দিচ্ছি, আসামে যেটা হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল লিস্ট অফ সিটিজেন এনআরসি, আপনি জানেনই না। আপনি আসামের ব্যাপারে বলার আগে নিজের রাজ্যের কথা কনসেন্ট্রেট করুন। আপনাদের সিট কটা আছে বর্তমানে বেঙ্গলে? বিরোধী দল যেও একজন এমপি ছিলেন, উনিও ঘরে বসে গেলেন। কারণ কি অধীর বাবু পুরো বলে দিয়েছেন, বাবু বসে গেলেন, এখন আপনারা কে? অধীর বাবু বেঙ্গলের বর্তমান পরিস্থিতি কি আছে সেটা রাষ্ট্রের সামনে তুলে ধরেছিলেন, সেজন্য ফোর্সফুলি বহরমপুর থেকে উনাকে হারানো হয়েছে, সেজন্য উনাকে ফোর্সফুলি তৃণমূলের গুণ লাগিয়ে উনাকে হারানো হয়েছে। কারণ অধীর বাবু লোকসভায় এবং রাজ্যে বেঙ্গলে এসে বারবার বলেছেন কি বর্তমান পরিস্থিতি কি বেঙ্গলের, এর জন্য আপনারা এর জন্য তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে উনাকে হারানো হয়েছে বহরমপুর থেকে। আপনাদের অধীর বাবু বক্তব্য শুনবেন, কংগ্রেস তো এখানে বক্তব্য দেওয়ার জন্য কোনো স্কোপই নেই, কারণ কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভই নেই বেঙ্গলে, কংগ্রেসের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, কংগ্রেসের জিরো রিপ্রেজেন্টেটিভ ইন অ্যাসেম্বলি অ্যাজ ওয়েল এজ ইন পার্লামেন্ট ফ্রম বেঙ্গল। আপনাদের তো অতীত নিয়ে কথা বলার সাহসই নেই, বলবেন কোথা থেকে? সারা জীবন হ্যাঁ বলুন, এর জন্য তো বলছি, বলুন তৃণমূল কংগ্রেস কি শাসন চালাচ্ছে বেঙ্গলে, আপনি আমার কথার সাথে একমত হন কি বেঙ্গলে বর্তমান একটা নৈরাজ্যিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা আপনি আমার বক্তব্যের সাথে সমর্থন করুন, আপনি আমার বক্তব্যের সাথে সমর্থন করুন। আমি জানি আপনি মন থেকে বলতে চাচ্ছেন কিন্তু আপনি বলতে পারছেন না, আপনি আমার বক্তব্যকে সমর্থন করুন। আনোয়ারদার কাছে যাবো। আনোয়ারদা, এই যে শান্তনু যেটা তুলে ধরছিল যে বাংলাতে বর্তমানে একটা ধর্ম নিয়ে রাজনীতি চলছে, মানে ধর্মের যুদ্ধ, কারণ এই যে বাবরির উদ্বোধন হলো, তো অন্যদিকে দেখলাম গীতা পাঠ, বেঙ্গলে যে হুমায়ুন কবির দিয়ে স্টার্ট করে দিল, তো আর গীতা পাঠ করে পশ্চিমবাংলায় ভোট হবে না। পশ্চিমবঙ্গের বাঙালি সচেতন, তথাপি আপনারা জিরো সিট পাবেন, আপনারা বিগ জিরো পশ্চিমবঙ্গে একটা কিছু নেই। আপনাদের স্টুডিওতে বসে বলছি, নিউজ লাইভ বাংলার কি মার্ক মাই ওয়ার্ড, আমি বলছি আপনারা যতই বলুন না কেন, ইউ উইল হ্যাভ জিরো সিট, ইউ উইল হ্যাভ জিরো সিট, আমাদের একটাও সিট পাবেন না, একটাও জিততে পারবেন না, কারণ পাবলিক ম্যান্ডেট নেই আপনাদের সাথে। আপনারা কি কথা বলতে আসছেন? আপনাদের কোনো কথা বলার অধিকারই নেই বেঙ্গলের ব্যাপারে, কারণ আপনারা বেঙ্গলকে কোনো ইম্পর্টেন্সই দেননি। সেন্ট্রাল গভর্নমেন্টে যখন আপনারা ছিলেন, আপনারা তৎকালীন যে সরকার ছিল ওনাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছেন যা ইচ্ছা করার জন্য। কি উন্নয়ন করেছেন আপনারা যখন কেন্দ্রে ছিলেন বলুন তো, আপনারা বলুন। আমি আবারও ফিরে আসবো, তবে সময় আরো একটা বিরতি। শ্যামলদা একটু থামাবো, আমি আবারও ফিরছি, সময় একটা বিরতি, বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাবো আলোচনার মধ্যে। যে উন্নয়ন কতটা হয়েছে সেই প্রশ্ন যখন আসলো, তখন এটা রাখতেই হয় যে বাংলা এবং অসমের উন্নয়ন। আমি একটু শান্তনু থেকে আবারও শুরু করবো, শুরুটা যাবো শান্তনু তোমার কাছেই, যে এখানে 3 দলের প্রতিনিধিদের থেকেই যেটা উঠে আসছে যে সব মিলিয়ে উদরপিণ্ডি বুদর ঘাড়ে তুলে দেওয়া। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যদি উন্নয়নের দিকে যদি একটু লক্ষ্য রাখি, 26-এ 2টো রাজ্যেই বিধানসভা রয়েছে, তার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে 2 রাজ্যের পরিবেশ পরিস্থিতিটা উন্নয়নের দিক থেকে কি বলবে শান্তনু? একেবারে আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনাই কিন্তু প্রমাণ করে উন্নয়নটা ঠিক কোন জায়গায়। তাহলে আমাদের আজকে আলোচনা করতে হতো উন্নয়ন নিয়ে, আজকে আলোচনার বিষয় কি আনতে হচ্ছে?
আনতে হচ্ছে মন্দির, আনতে হচ্ছে গীতা পাঠ, আনতে হচ্ছে বঙ্কিমচন্দ্র। মসজিদ নিয়ে, ঠিক। এই আলোচনা দিয়ে স্পষ্ট বাংলার উন্নয়নটা কোথায়। কারণ বাংলার উন্নয়ন নিয়ে কথা বলার এই মুহূর্তে প্রয়োজন নেই বলে আমাদের বাবরি টানতে হচ্ছে। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও ঠিক একই রকম পরিস্থিতি। আমি শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন করেনি এমনটা বলছি না, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজের যে দায়িত্ব সেটা পালন করতে পারেনি বলে বর্তমান সময় ইস্যুকে পরিবর্তন করছে। এমনকি যদি তুমি বামফ্রন্টের দিকে তাকাও, তাদেরও তুমি দেখবে যে তাদের লড়াইয়ের কেন্দ্রবিন্দু তো সেই ধর্ম কিংবা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারা যেটা আগে বলতো, অন্তত 20-25 বছর আগে তাদের যখন ছিল যে না আমরা এখানে ভাই রাস্তা করে দিয়েছি, ওখানে পাহাড় ছিল রাস্তা করে দিয়েছি, ওখানে জল ছিল না আমরা জল করে দিয়েছি, বা এখানে চিকিৎসা ব্যবস্থা ছিল না চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছি, এইটা আলোচনার বিষয় থাকা উচিত ছিল। কিন্তু কেন, যেহেতু ওই জিনিসগুলো নেই সেহেতু অন্য একটা ইস্যু নিয়ে আসতে হবে, যে কারণে রাজনৈতিক দলগুলো এই সমস্ত ইস্যুগুলোকে এনে মানুষকে ইনভলভ করে দেয়া। আর ধর্মের মতন পৃথিবীতে আর কোনো বিষয় নেই যাতে মানুষকে খুব সহজে ইনভলভ করা যায়, আর সেটাই কিন্তু এখানে হচ্ছে। সুপ্রীতি, সুব্রতা, দেখুন আমি উইদাউট ইন্টারাপশন আশা করব যে আমাকে একটু সময় দেওয়ার জন্য, যেহেতু আপনি বলেছেন যে দুটা রাজ্যে আগামী বছর কিছু বলছেন। হ্যাঁ, আগামী বছর আমি কমপ্লিট করিনি, আশা করি আমি কি বলছি, যেহেতু আপনি বলেছেন যে উন্নয়নের বিষয়টা, আমি এই বিষয়টা একটু রাজনীতি না করে যদি দেশের বেকারত্ব নিয়ে, দারিদ্রতা নিয়ে, আমি আসছি, আমি স্বাস্থ্য নিয়ে উন্নয়নের কথা হতো, তখন আমরা বলতে পারতাম যে এই দেশটা কেমন ছিল, কেমন হয়েছে। আমার দেশটা একদিন ব্রিটিশের 250 বছরের শাসনে একটা সুদ তৈরি করতে পারতো না, আমরা ইসরো বানিয়েছি। আমার দেশটা শিক্ষার নালন্দার মতো বিশ্ববিদ্যালয় ছিল এই দেশে, একদিন ব্রিটিশের স্বৈরাচারে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমার দেশে আইআইটি হয়েছে, আইআইএম হয়েছে। শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী আজকের দিনে যেহেতু আপনি একদম কথা বলেছেন যে 2026-এ দুটো রাজ্য একসাথে নির্বাচনে যাচ্ছে, সেটা হচ্ছে কি বেঙ্গল এবং আরেকটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ। আজ আপনি যদি উন্নয়নের সাথে, কারণ এই সব জিনিস বেঙ্গলে আমরা সর্বদা দেখি যে নির্বাচনের আগ মুহূর্তে ধর্মের নামে রাজনীতি হয়ে থাকে। গত বছর যেরকম আমরা দেখেছিলাম আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, উনি আইএসএফ বলে একটা দল গঠন করেছিলেন এবং উনি সংখ্যালঘু দূষণ, সেখানে সংখ্যালঘুর যে একটা ওনাদের আবেগ আছে সেটা নিয়ে উনি রাজনীতি করেছেন এবং উনি একটা দল আইএসএফ গঠন করেছেন এবং উনি বিধায়ক হয়েছেন। আমরা দেখেছি এবার তো সেম হুমায়ুন কবিরের সেম জিনিসটা স্টার্ট করে। হ্যাঁ, আমি ওনার সাথে একমত, আমি লস্কর সাহেবের সাথে একমত। কারণ সর্বদা আমরা দেখেছি যে বেঙ্গলে যখনই নির্বাচন হয় তার আগে এটা একদম ইভেন সিপিএম কমিউনিস্টরা কোনোভাবে কম, এই তো হুমায়ুন কবির দিয়ে এবার পলিটিক্স দিদি করছে। হ্যাঁ, এটা হচ্ছে হুমায়ুন কবির দিয়ে পলিটিক্স দিদি করছে। আমি একটু তৃণমূল থেকে এর উত্তর নেব। অশোকদা, হুমায়ুন কবিরকে সামনে রেখে তৃণমূল পলিটিক্স করছে, রাজনীতি করছে 26 এর আগে। কংগ্রেসে আগে 70 বছর মুসলমানের মাথা খাইয়া গেলা, এখন আবার তৃণমূলে বেঙ্গলের মুসলিমের মাথা কার। অ্যাকচুয়ালি বিজেপি নানান রকম এজেন্ট ছড়িয়ে দিয়েছে, তার মধ্যে একটা এজেন্ট হচ্ছে হুমায়ুন কবির। আপনি বলুন তো, আপনি উন্নয়নের কথা বলুন না, আপনি উন্নয়নের কথা বলুন না, আমি কমপ্লিট করি নাই, আমি বলছি আপনি দুটো রাজ্য একসাথে নির্বাচনে যাচ্ছে, আসাম এবং পশ্চিমবঙ্গ। আসাম আজকে সেটা বলুন, দল রেডি হয়ে গেছে, আমার দলের নাম ঘোষণা করুন। আপনারা কোথায় আছেন? সে রেডি হয়েছে, এখানে টাটা রেডি হয়েছিল, তাহলে তাকে আপনারা এসে দেখে যান আমাদের কাছে কি জবাব হয়েছে। আপনারা কিছু করতে পারেন না, আপনাদের এখানে একটা ইন্ডাস্ট্রি লাগানোর জন্য আপনাদের এটা জানতে হবে, তাহলে জায়গা থেকে পরিকল্পনা করে রেখেছে। মাটি ভুলে যান এবং নেওয়ার জায়গা বেলডাঙ্গা কেন করতে গেল? সে তো এমএলএ অন্য জায়গা, সেখানে করতে পারে। বেলডাঙ্গাটা হচ্ছে স্পর্শকাতর এলাকা, সেই স্পর্শকাতর এলাকাতেই সে করতে যাচ্ছে, যাতে ওখানে একটা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়া যায়। এতগুলো জায়গা থাকতে সে ওখানকার এমএলএ না কিছু না, বেলডাঙ্গা কেন করতে গেল? আর যদি করতে হয় মুসলিমদের উন্নয়নের কথা যদি বলে, তো সেই টাকা তুলে একটা হসপিটাল করতো, একটা মহিলাদের জন্য স্কুল করতো, তাহলে তো বোঝা যেত, তাহলেও ভোটে তাহলে জিতে যেত। এইটাতে কিছু হবে না, এইভাবে ভোট ভাগ করা চক্রান্ত
বিজেপি তৃণমূল চালিয়ে যাক, দলের ওরা এজেন্ট বানিয়ে বিরোধী দলও তৃণমূল থাকবে না দল এবার। করার জন্য উৎসাহিত আমি কথা করা, দিয়ে গেলাম, পারলে নাকি আপনাদের পড়াশোনা রেকর্ডিংটা করা? তো থাকবে। সেখানে বর্তমান যুবকদের 30টা সিট ভবিষ্যৎ পাবে নেই। না বিজেপি। আজ আপনি বলুন কজন বিরোধী কজন দলনেতা হতে আপনাদের- পারবে না শুভেন্দু অধিকারী, আপনাদের মুখ্যমন্ত্রী বর্তমান দুদয়ের কথা। পরিস্থিতি কি পশ্চিমবঙ্গে 30টা সবাই জানে। সিট পাবে না। আপনাদের বরঞ্চ একশো অন্যান্য দল হয়তো দু একটা পেলেও পেতে আপনাদের পারে। নিজের বিজেপি প্রশাসনিক পাবে না, সভায় বিজেপি বিধায়করা বলে যে মিলিয়ে নেবেন। সেই ব্যক্তি এই ব্যক্তি দলের এই ব্যক্তি কাটমানি চেয়েছে। আরে কাটমানির জন্য প্রসিদ্ধ পশ্চিমবঙ্গ, আর আপনারা কি বলবেন অন্য রাজ্যকে আর আমাদেরকে? কাটমানির প্রসঙ্গ যদি উঠাই তাহলে আপনারা লজ্জা পড়ে যাবেন। আপনাদের কাটমানির প্রসঙ্গ উত্থাপন হলে আর নারদা প্রসঙ্গ উত্থাপন হলে আপনারা পালাবেন। আপনাদের প্রত্যেকটা মন্ত্রী চিত্র ধরা পড়েছে পয়সা নেওয়ার সময়। আপনাদের নারদার কথা বলবেন না, আপনাদের নারদার কথা বলবেন না। যে ধর্মান্ধ রাজনীতির দিকে আরে কংগ্রেস দাদা আপনি বলবেন না, ইউ ডোন্ট হ্যাভ ম্যান্ডেট, আপনার কাছে কোনো ম্যান্ডেটই নেই পশ্চিমবঙ্গের ব্যাপারে কথা বলা। পশ্চিমবঙ্গে আমার তো আপনাদের কি আছে? আপনি কি কথা বলবেন? আপনার কথা আপনার রাইট নেই। আপনাদের আপনার পশ্চিমবঙ্গে কোনো রাইট নেই, আপনার ম্যান্ডেট নেই, আপনি কি কথা বলবেন? হাতি আন্ডা হয়ে বসে আছেন আপনারা। আগে আপনারা বিধানসভায় সিট আনুন, তারপর বক্তব্য রাখবেন। হ্যাঁ, তার থেকে আমি তৃণমূলকে উত্তর দেবো, কারণ দে আর ইন দ্য গভর্নমেন্ট, সিপিএম কে কেন দে আর হ্যাভিং সিটস, আপনাদেরকে কেন দিব? ইউ আর নট হ্যাভিং পাবলিক ম্যান্ডেট উইথ ইউ। আপনাদের বর্তমান পশ্চিমবঙ্গে কোনো সাংগঠনিক শক্তিই নেই, আপনারা তৃণমূলের কাছে সারেন্ডার করে দিয়েছেন। শান্তনু, এই যে বাবরি মসজিদ বা হুমায়ুনকে নিয়ে যখন কথা উঠছে, প্রশ্ন উঠছে, তৃণমূল বলছে যে বিজেপির এজেন্ডা, এবং অন্যদিকে বিজেপি বলছে যে তৃণমূল তাকে সামনে রেখেই লড়ছে। তৃণমূল হুমায়ুন আসলে হুমায়ুনকে কে? সামনে কি রেখে তার তৃণমূল লাভ বা একে নিয়ে কার এই লাভ হবে? কার্ডটা কোন খেলেছে তো দলের? তৃণমূল খেলতেছে। দেখো, হুমায়ুন কবির কিন্তু এখনো পর্যন্ত কোনো দলের নয়। সে হুমায়ুন কবির হচ্ছে সে একদম নিজের এবং নিজের মতন করে সে লড়ে। কিন্তু একটা জিনিস, যখন সে যে দলে যায় সেই দলের সম্পদ সে হয়ে যায়। কারণ বিগত সময় হুমায়ুন কবিরকে খুব কাছ থেকে দেখার জন্য অন্তত একটা জায়গায় দেখেছি, সে যখন কংগ্রেস ছেড়ে চলে গেল তৃণমূল কংগ্রেসে, তখন সে মন্ত্রিত্ব পেয়ে গেল। ঠিক তারপরে যখন সে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গেল বিজেপিতে, তখন সে সেখানে লোকসভার সিট পেয়ে গেল। তারপর আবারও কংগ্রেসে তার প্রত্যাবর্তন, তাকে তার মানে শান্তনু, হুমায়ুন এখন বর্তমানে একটা কোথাও গিয়ে সোনার ডিমপাড়া হাঁস, এবং তাকে যে দলই নেবে তারই লাভ, এমনটাই কি? একদমই, কারণ সে চেয়েছিল তার ক্ষমতা দেখাতে, সে ক্ষমতা দেখিয়ে দিয়েছে। আমি অশোকদার কাছে অশোকদা 26-এর আগে হুমায়ুনকে বহিষ্কার করা এবং তার এই যে দেখিয়ে দেওয়া, এত এত লোক, এত তার পরে আসা, কোথাও গিয়ে কি আপনাদের প্রভাব পড়বে না মুর্শিদাবাদের সিটে? না, আমি প্রথমেই বলি, সোনার ডিম পাড়া হাঁস আপনি সবার জন্য বললেন, কথাটা ভুল, আমাদের জন্য না, আপনাদের জন্যই। এটা তো আপনাদের আমরা সোনে কা আন্ডা है। উনি কি বলেছেন? উনি দুটো সিটে দাঁড়াবেন, দুটো সিট থেকে উনি জিতবেন। সোনে কা আন্ডা বললে হবে না, আমাদের সোনে কা আন্ডা নাও। সেই ছিল বিজেপি সোনে কা আন্ডা ভেবেছে, আর বিজেপি এটা বুমেরাং হয়ে যাবে। উনি বলেছেন আজকে আপনারা বলুন, এত বড় বড় কথা বলছেন, সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে একটা লোক ঠিক করে বলে 135টা সিট আমি প্রার্থী দেবো, 135টা আগের থেকে রেডি করা আছে এবং প্ল্যানিং করা ছিল যে তোকে আমরা টাকা দেবো, সবকিছু করবো, তুমি ভোট ভাগ করে দাও। এটা কে করেছে? বিজেপি একটা নেতা আছে, একটা এমএলএ, সে বেরোতে না বেরোতে, আমরা তো টিভিতে দেখেছি বেরোবার সময়, বেরোতে বেরোতে সে ডিক্লেয়ার করছে 22 তারিখ আমি ডিক্লেয়ার করে দেবো 135টা সিটে আমার দলের নাম এবং 135টা সিটে প্রার্থী। তাহলে এটা পূর্ব পরিকল্পিত না হলে কখনো হতে পারে? সেটা কি তৃণমূল করেছে? এটা তো বিজেপি করে দিয়েছে যে এই সিটে তোমাকে আমরা হেল্প করবো, টাকা দেবো, এবং তার একটা ফান্ড বাড়লো। আগে বললেন আজকে কত কোটি টাকা এসে গেছে এই দুদিনে। আগে বলেছিলেন এমনি এমনি হয়ে গেল। হচ্ছে কি বিজেপির এজেন্ট, এখন বলছেন তাহলে আমাদের সোনার ডিম আর হাঁস নাও তা বিজেপির। হ্যাঁ, আপনাদের আমরা ওকে সাসপেন্ড করেছি। আপনারা প্রথম বললেন আইএসএফ বিজেপির এজেন্ট, এখন বলছেন উনি বিজেপির এজেন্ট। কারণ তৃণমূল কংগ্রেসের যে ভোট চুরি চক্রান্ত সন্ত্রাস সেগুলো বিষয়ে কেউ যদি কথা বলে সেই এজেন্ট হয়ে যায়, সে এজেন্ট হয়ে যায়, সে রাতারাতি তৃণমূলের থেকে ও বিজেপির এজেন্ট হয়ে যায়। যেই সত্য কথা বলে সে তৃণমূলের বিরোধী হয়ে যায়, ও বিজেপির এজেন্ট হয়ে যায়। দ্যাট ইজ দ্য পলিসি অফ তৃণমূল কংগ্রেস। এটা হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের পলিসি। आप ऐसा क्यों बोलते हैं? সেটা হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের পলিসি। যেই সত্যি কথা উদয় করে তাকে উনারা কি বলেন, देश के लोग जानते हैं और जानना चाहता है कि ये चोरी ज्ञान की वजह से हुए या ब्यूरो इलेक्शन कमीशन आपकी मुट्ठी में है।
আপনার अरे विधायक लोग नहीं। चूज करते हैं दुनिया का बोलो की करबे? अरे जो और फुटा भी लोग है ना वो लोग चूज वोट करते दे के बनाता है ना कैसे लीडर। होगा, तुम कैसे लोग को होगा, वोट कैसे नहीं देगा ना, होगा? आदमी लोग सोच रहे आप यार चोरी के तुम लोग का तरीका काम बदल खत्म हो गया। गया रे भाई। আপনাদের লিডারকে আসাম থেকে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আসামে কংগ্রেসকে জিরো বানাচ্ছেন। হি ইজ ওয়ার্কিং দেখো অন তো ইট। আমাদের মুখ্যমন্ত্রী কি করে দেন আপনাদেরকে দেখেন। হ্যাঁ, আপনারা উন্নয়ন আসামে দেখুন, আসামের সাথে তুলনা আসাম থেকে করুন। বিদায় হয়ে যাবেন, সামনে করুন। কিছু থাকবে না আপনাদের। শান্তনু, এই যে আপনাদের আমরা zero। আমরা আলোচনা যখন করছি তখন তুমি বাংলায় একটা খুব চুরি টাকা বিষয় ভালো জ্বালাবে করে না। লক্ষ্য করো, বাংলা এবং বাঙালি আবেগকে কেন্দ্র করে কিন্তু বাংলা আজকে বাংলা চলছে থাকবে এত না, আপনাদের রাজনীতি। কিছু থাকবে না, সেই জায়গাতে চিন্তা এই করবেন না। টক শো চলাকালীনই ভাষা চেঞ্জ। শান্তনু, একদমই দেখো এটা আরে কংগ্রেস এটাই সারা হয়, জিন্দেগি কারণ বাংলা বাঙালিদের বাঙালিদের ঠকে মাত্রায় খাচ্ছে। change হয়ে গেল। এবং তোমাকে প্রথমেই যেটা বলছিলাম বন্দে যে আমি, মাতরম যে নিয়ে আলোচনা বাংলার হচ্ছে, সেটাও রাজনীতির ওনারা বিরোধিতা প্রেক্ষাপটটা করছেন। পুরো মাত্রায় কতটুকু পরিবর্তিত হয়ে anti Bengali গেছে। mindset সেখানে ওনাদের। কিন্তু কোনোভাবে আজ স্থানীয় যেখানে সমস্যাগুলোকে ভারতের প্রাধান্য দেওয়া হয় না, সংসদে বন্দে এখানে মাতরমের প্রাধান্য 150 দেওয়া বছর হয় পূর্তি নিয়ে মানে আলোচনা হচ্ছে, যে সেটাকে সমস্ত সাদরে সমস্যাগুলো মানুষের গ্রহণ না প্রয়োজনে করে ওনারা এইভাবে বিরোধিতা নেই, করছেন। সেইগুলোকে That is the প্রাধান্য mindset দেওয়া হয়। of আর সেটাই কিন্তু everyone, এখানে হতে including চলেছে। Congress এবং অর্থাৎ তৃণমূল তো আছেই। ধর্মীয় রাজনীতি, ধর্মীয় প্রধানমন্ত্রী একটা গোড়ামিকে বক্তব্য আরে ধর্মীয় কেন রাজনীতি তোমরা রাজনীতি কংগ্রেসের সবসময় করো রে এখানে ভাই। রাজনীতি করা হচ্ছে। আর আর সেটা চিন্তা করে লাভ নাই, স্পষ্ট মাত্রায় কংগ্রেসে লক্ষ্য করা যাচ্ছে। ধর্মীয় রাজনীতি একটা করছো জিনিস আমি সারা কিছুক্ষণ আগে জিন্দেগি। শুনছিলাম, তোমরা একদমই শান্তনু, বন্ধু এবং থাকবো এটা না অনেক। ভীষণই অদ্ভুত, অবাক করার মতন যে আমাদের আলোচনার মধ্যেখানেই ভাষা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এখানেও কি তাহলে বাংলা বাঙালি আবেগ নিয়ে এখানেও খেলা হচ্ছে? একদমই পুরো মাত্রায় দেখো বাঙালির যে আবেগ সেটা পুরো মাত্রায় খেলা করছে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দল, কারণ তারা জানে যে স্রোতে যদি গা না ভাসায় সেই ক্ষেত্রে কিন্তু ভালোভাবে ভোট মানে যে রণকৌশল সেটাকে তৈরি করা যাবে না। আর সেই কারণেই বাঙালি আবেগ সবার আগে আমি নিয়ে একটা আসা জাস্ট হচ্ছে। বক্তব্য রাখবো, ওনার পেটে ভাত না থাকলে আবেগ কাজ করবে না। আজ পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট নেই, আজ পশ্চিমবঙ্গের যুবরা কৃষ্টি সংস্কৃতি রক্ষা কোথা থেকে করবে? কোথা থেকে করবে? যে আজ চুরিটা বেঙ্গলে কোটা ইন্ডাস্ট্রি আছে যেখানে চাকরি করে বঙ্গের যুবকরা, সেখানে মানুষ একটা জিনিস এখানে ভুল হচ্ছে, একটা জিনিস এখানে ভুল হচ্ছে, পেটের ভাত নেই কথাটা বলা ভুল। কারণ বাংলার মানুষের পেটের ভাত নেই কথাটা পুরো মাত্রায় ভুল। কারণ বাংলার আমি অসংখ্য থেকে উত্তর দেব। অসংখ্য বাংলাতে কর্মসংস্থান নেই, তার জন্য বাইরে যেতে হয়। হ্যাঁ অবভিয়াসলি একদমই অন্য সংস্থা নেই বলে বাইরে যাচ্ছে, মানে বাইরে গেলে সেটাও তো ভারতবর্ষ, এটা সেটাও তো যারা ভারতবর্ষ। বলছে সেখান তারা থেকে কোনো যদি তথ্যই রোজগার রাখে করে না। রোজগার করে তাহলে আপনার তথ্য আমি জানতে চাইবো। থেকে ত্রিপুরার সবাই হাজার বাড়ি হাজার বিক্রি লোক করে বাংলায় চলে যাচ্ছে গেছে বলছে, কর্মসংস্থানের এই বাড়িটা জন্য। কিনছে কারা? মানুষ রাজ্য কিন্তু ছেড়ে তো আজকাল বাইরে যেতে চায়, যারা প্রতিটা বাংলার রাজ্যে বাইরের লোক তারা কর্মসংস্থানের থাকছে কেন? জন্য বিকল্প আজকে খোঁজার বড় জন্য। বাজারে গেলে কি দেখা কিন্তু যায়? মুদ্রা কথা কারা এটা রয়েছে? চপ একটাই। শিল্প আমি সবচেয়ে বললাম না, বড় এটা কথা হচ্ছে বাইরে যে চপ যেতেই শিল্প। পারে। আমরা বললে হবে না, বাইরে থেকেও তো আমরা আমাদের এখানে লোক চপ আসছে। শিল্প। তাহলে তারা এখানে কি করে কেন রয়েছে? আপনি বড় বাজার বলবেন, আজকে আমি ছোট বাজার বলবেন, BJP যে নন বেঙ্গলি ভোটারদের দিকে পড়ে রয়েছে, তাদের ভোটটা নেবে বলে। তাহলে নন বেঙ্গলি ভোটাররা এখানে আছে বলেই তো তারা চেষ্টা করছে। চপ শিল্প। তাহলে তো তারা এখানে রুটি রোজগার করছে এবং সংসার চাকরি না, চালাচ্ছে। সেটা চাকরি না, সেটা তাহলে বাংলা থেকে চলে যাচ্ছে না, বাংলায় এসে বসবাস করছে অন্য রাজ্যের লোকেরা। এমপ্লয়মেন্ট প্রোভাইড কর্মসংস্থানের জন্য এখানে আসছে। কিছু কিছু লোক তো বিদেশেও যায়। তাহলে কি বিদেশে হয়ে গেল তারা? আপনারা চাকরি অন্য রাজ্যে যাবে না, নিশ্চয়ই যেতে পারে। অন্য রাজ্য থেকে এত লোক এসে এখানে ব্যবসা করছে, থাকছে, সংসার চালাচ্ছে, তারা জীবন এখান থেকে যাবে না। কেন যাবে? তারা তো এখানে আরামে রয়েছে, সুখে রয়েছে। তাদের ভোট নেওয়ার জন্য বিজেপি লাফাচ্ছে। তাহলে আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই, কথাটা ভুল। তাহলে এত বাইরের লোক এখানে এসে থাকতো না। আমি প্রত্যেককেই থামাবো এবার, কারণ যে আলোচনায় আমরা ছিলাম একই সঙ্গে একাধিক ইস্যু এই মুহূর্তে চলছে। বাংলা, অসম বা দিল্লি, যেদিকেই আমরা তাকাই শুধুমাত্র ভোট রাজনীতি এবং তারই মধ্যে ঢুকে গেছে ধর্ম, এবং এই ধর্মযুদ্ধতেই আজকে রাজনীতির পারদ চড়চড় করে চড়ছে বাংলা, অসম এবং তার সঙ্গে সমগ্র দেশ জুড়ে। এই আলোচনাতে আমার সাথে যারা যারা ছিলেন আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো। তবে হ্যাঁ, 26-এ দুই রাজ্যেই নির্বাচন রয়েছে, বাংলা এবং অসম, কিন্তু কে দেবে শেষ চাল, কে হাসবে শেষ হাসি, বাজিমাত কে করবে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। লাখ টাকার প্রশ্ন হচ্ছে এটাই। আমাদের এই আলোচনাও চলতে থাকবে, সাফ কথা এভাবেই চলবে প্রত্যেকটা দিনে। এবং আজকে আমাদের সাথে যারা যারা ছিলেন আমি প্রত্যেককে আরো একবার জানাচ্ছি ধন্যবাদ এই অনুষ্ঠানে থাকার জন্য। শেষ করছি আজকে সাফ কথা এখানেই। পরবর্তীতে দেখুন সংবাদ।